welcome to Marcel Presents Hasho Season 2, powered by Momtaz Herbal and hospitality partner Hotel The Cox. Today অনুষ্ঠানে আমাদের সাথে প্রত্যেকবারের মতোই রয়েছেন আমাদের তিনজন প্রিয় জাজ। They are তুষার খান, নিপুণ and আব্দুল কাদের। এবং আমাদের আজকের এপিসোডটি হচ্ছে হাসো সিজন 2 এর রাউন্ড 2 এর শেষ এপিসোড, অর্থাৎ আজকে হবে এলিমিনেশন। এবং এই এলিমিনেশন নিয়ে কি চিন্তা ভাবনা চলছে আমাদের জাজেসদের মাথায় সেগুলো একটু জানতে চাই। কাদের ভাই, এই ব্যাপারে কিছু বিশেষ করে বলার নেই, তবে এটি তো নিয়ম। কিছু এলিমিনেশন হবে, তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল, কারণ তারা ইতিমধ্যেই পপুলার হয়ে উঠেছে তাদের নিজস্ব এলাকায় এবং কম্পিটিশনে এই পর্যন্ত এসেছে, সেটা কম কথা নয়। ভবিষ্যতে আবার যাবে, কাজে তাদের মন খারাপ করার কিছু থাকবে না। 25 জন থেকে 5 জন চলে যাবে, 20 জনকে নিয়ে আমরা যাব তৃতীয় রাউন্ডে, যেটা আজকে ডিসাইডেড হবে। যারা যাবে আমাদের সাথে তৃতীয় রাউন্ডে তাদের উদ্দেশ্যে নিপুণ কি বলবে? তাদের উদ্দেশ্যে একটাই বলা যে ওরা যেহেতু অনেক দূর চলে যাবে, মানে যে 20 জন আমাদের সাথে নেক্সট রাউন্ড থেকে থাকছে, ওদেরকে আরো মনে হয় আজকে থেকেই অনেক অনেক প্র্যাকটিসে নেমে যেতে হবে, লড়াইয়ে নেমে যেতে হবে, অনেক 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 লড়াই করতে হবে, কারণ এখানে সবাই খুব ভালো করছে। আমাদের আসলে মার্কিং করতে সবার সাথে যেটা যে একদম 19-20 এরকম ছিল, একদম হাড্ডাহাড্ডি। তুষার ভাই, এই তো গেল যারা যাবে তাদের প্রতি নিপুণের কথা। আমি জানতে চাইছি 25 জন থেকে যে 5 জন আজকে থেকে আর যাচ্ছে না, আমাদের সাথে এগোতে পারছে না, তাদের উদ্দেশ্যে আগাম কোনো বাণী আছে কিনা তুষার খান? যারা যাবে তাদের জন্য আমাদেরও খারাপ লাগবে, কারণ এতদিন একসাথে কাজ হচ্ছে, ওরা ভালো পারফরমেন্স করেছে, তারপরেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝখানে দিয়ে সেই 5 জনকে যেতে হবে। তবে ওরা যেভাবে গ্রুমড হয়ে নিজেরা প্রিপেয়ার্ড হয়ে গেছে এতদিনে, আমার তো মনে হয় যে বিভিন্ন প্রোগ্রামে ওরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে এবং আরো কিছু প্র্যাকটিস করলে সময়ের সাথে কিছু প্রোগ্রাম করতে 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 তারাও অনেক ভালো একটা অবস্থানে চলে যাবে আশা করছি। তাদের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে সিরাজগঞ্জ থেকে আগত শান সিদ্দিকী শানের মাধ্যমে। প্লিজ ওয়েলকাম শান। আসসালামু আলাইকুম। জেলার কর্মী নিয়োগ করা হচ্ছে, তো সেখানে গেদু চাচা গেছে। জেলা সাহেব গেদু চাচাকে বললেন, এই জেলার ভিতর যাদেরকে দেখছো তারা কিন্তু সাংঘাতিক আসামি, এদেরকে কন্ট্রোল করতে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো না মানে বেশি বের করলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। একদিন গেদু চাচা হাবলুর বাবাকে বলল, আপনি নাকি একটা তোতা পাখি কিনেছেন, সেই তোতা পাখিটা কথা বলতে পারে কি? আর থামুন থামুন, হাবলুর মা এখনো পাখিটাকে কথা বলার সুযোগই দেয়নি। একদিন হাবলুর বাবা হাবলুকে বলল, যা তো হাবলু, এই মুরগিগুলো খাঁচায় রেখে বাজারে বিক্রি করে দিয়ে আয়। হাবলু যেতে 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 হঠাৎ এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে খাঁচাতে রাস্তায় পড়ে সব মুরগি এদিক ওদিক চলে গেল। হাবলু তো কোন রকমে এখান থেকে ওখান থেকে 12টা মুরগি ধরে বাবাকে বলল, বাবা বাবা, সব মুরগি এদিক ওদিক চলে গিয়েছিল তো, তাই আমি কোন রকমে এই 12টা মুরগি ধরেছি। খুব ভালো করেছিস বাবা, 12টা এনেছিস, কিন্তু নিয়ে তো গেছিলি 7টা। একদিন আমাদের গেদু চাচার ঘোড়া চুরি হয়ে গেল, কিন্তু গেদু চাচা যতটা দুঃখ পেল তার চেয়ে আরো বেশি খুশি হলো। আমি গেদু চাচাকে বললাম, চাচা, তোমার না ঘোড়া হারিয়েছে, তাও তুমি এত খুশিতে? আল্লাহ বাঁচাইছে, আমি যদি ঘোড়ার পিঠের উপর থাকতাম আমি চুরি হয়ে যেতাম না। একদিন হাবলু বাবা চেরাক ঘষে দিয়েতে জিন বেড়ে আসলো। হি হা হা হা, হুকুম করুন মালিক, আমি আপনার 2টা ইচ্ছা পূরণ করব। হ্যাঁ, এর আগেও আমি চেরাক ঘষে দিয়েছিলাম, তুমি বের হয়ে বললা 3টা,
এখন বলছো দুটো। হুজুর, আমাদের একটা ইচ্ছা ভ্যাট হিসাবে কেটে রাখা হয়েছে। বলো তো দেবাশিস আঙ্কেল, বাতাস আর তোমার মতো একটা গাধা ছাত্রের মধ্যে মিল কোথায়? কোথায়? দুজনে শুধু বইয়ের পাতা উল্টায়, কিচ্ছুই পড়ে না। আর বলো তো তুষার আঙ্কেল, কুকুরেরা মুখের বাইরে জিভ বের করে রাখে কেন? লেজের ব্যালেন্স রাখার জন্য। একদিন হাবলু আর ওর ছোট ভাই পাহাড়ে উঠছে 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 হঠাৎ একসময় হাবলুর ছোট ভাই বলে উঠলো, তাত 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 তাত। কি বলবি? পাহাড়ের উপরে বলিস। উঠছে 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 হঠাৎ আবার তাত তাত তাত। কি বলবি? পাহাড়ের উপর বলিস। উঠছে 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 আবার তাত তাত তাত। চাপ! কি বলবি? পাহাড়ের উপর বলিস। অনেক কষ্টে ওরা দুই ভাই পাহাড়ের উপর উঠলো। পাহাড়ের উপর ওঠার পর হাবলু বলল, কি বলতে চেয়েছিলি বল? তাবুটা নিচে রেখে দিয়ে এসেছি। একদিন এই হাস্য অনুষ্ঠানে আসার আগে দেখি বাবা চুলে কালো রং করছে। এই দেখে আমি পাশের রুমে যে চুলে সাদা রং করলাম। বাবা বলল, কি ব্যাপার শান, তুমি এত ছোট হয়ে চুলে সাদা রং করছো কেন? বাবা, বাড়িতে একটা মুরব্বি থাকা দরকার। এই ছোট ব্যাটারি মানে আমাদের গেদু চাচার যে ভাতিজা, এই যে শান, তার পারফরমেন্স কিরকম লাগলো তুষার ভাই? মুরব্বী, অনেক ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভেরি গুড। নিপুণ? শান, পরে বলি ওর পারফরমেন্সের কথা। আগে একটু জিজ্ঞেস করে নিই, তুমি কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 1-এ। তোমার এখন স্কুল চলছে না? তুই স্কুলে কি বলে আসছো? আমি আমার স্যারকে বলে আসছি আমি হাস্য অনুষ্ঠানে যাব, ওই জন্য আমার স্যার বলছে যে আচ্ছা তোমাকে আমি অটো পাস করে দেব। অটো পাস? যাও, আমিও তোমাকে অটো প্রমোশন করে দিলাম। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। থ্যাংক ইউ। কাদের ভাই? শান্ত আগের পর্বের মতোই শানিত এবং মেরে কেটে গেল আরো এরকম শান একটা দিয়ে ভাব আর কি। এসছে হ্যাঁ, নতুন করে। খুবই ভালো, খুব ভালো। এবং এর আগেও আমি তোমাকে অনেক প্রেজ করেছিলাম, এখনো করছি। এবং তুমি এগিয়ে যাও, তোমার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। Please welcome from Jamalpur, Mr. Mohammad Babul Akhtar. আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাসবেন তো? আইসেন। আমার ছেলে মারুফ কইলো, বাবা তুমি বিয়ে করার পরে থেকেই বলে আম্মা শুধু তোমারে ধৈরে ধৈরে মারে, ঘটনাটা কি সত্য? আরে বেটা, তোর সামনে আজকে 10টা বছর ধরে মারতাছে, তারপরেও তুই অবিশ্বাস করস? আমার ছাত্র জীবনে স্কুল থেকে বাসায় ফেরার পর যদি সময় মতো ভাত না পাইতাম, আম্মার সাথে বাঘের মতো চিল্লাচিল্লি করতাম। এখনো ভাত হয় নাই, সারাটা দিন কি করলা তোমরা? এখন বিয়ে করছি, সকাল 8টায় অফিসে যাই, রাতের 10টায় আবার ফিরি, হাত মুখ দিয়ে ডাইনিং টেবিলে যাই, আবার চিল্লাইতে থাকি, ম্যাও, ম্যাও। সেই দিন দাদা কুপির বাতি নিবার জন্য খুব চেষ্টা করতেছে, ফুদে পিছন দিয়ে বাতাস বাড়াই দেয়, আরো জোরে দম নিয়ে জোরে ফুদে, তার চাইতে বেশি জোরে পিছন দিয়ে বাতাস বাড়াই দেয়। দাদা মনে মনে চিন্তা করলো, বিপদ তো দেখা যা পড়লাম, কি করি তাহলে? এইবার বুদ্ধি একটা পাইছি, কুপির বাতিটারে পিছনে ধরে গিট্টু রাস্তার পাশে বসে বসে কান্নাকাটি করতেছে। আমি কি রে গিট্টু, তুই এইভাবে কান্নাকাটি করতেছস কে? ভাইজান, আমার বউটা আজকে সকালে মারা গেছে। আরে বেটা, বউ মারা গেছে, এটা সমস্যাটা কি? কালকে তোর সকালে আবার বিয়ে করাই দিব। করাই দিবা তাইলে? হ্যাঁ, আমি কথা দিলাম করাই দিব। ভাইজান,
আজকে রাইতে কি করবো তাহলে? বিল্টু আম গাছ থেকে আম চুরি করতেছে। চাচা কইল, কিরে তুই আমগুলা চুরি করতেছস কে? চাচা, আমি আম চুরি করতেছি না, সকালবেলা বাতাসে আমগুলা পড়ছিল, এগুলা আমি আবার জোড়া লাগাই দিতেছি। স্বামী স্ত্রী দুইজন প্রচন্ড ঝগড়া। এক পর্যায়ে স্ত্রী কাপড় চোপড় যা আছে সব ব্যাগের ভিতরে উঠাইতেছে। আমি আর তোমার ভাত খাবো না, তোমার সংসার তুমি করো, আমার সংসার করার হাউস মিটাই গেছে, আমি আজকেই চলে যাবো। কই যাবা? মানে তুমি কি ভুলে গেছো আমি তোমার বাড়ির ঘর জামাই? দাদারে কইলাম, দাদা আমারে কিছু টাকা দেও। এই স্যারা, তুই টাকা দিয়ে কি করবি রে? দাদা, ওই তোমার নাত বইরে কিছু গয়নাকাটি কিনে দেব। এই তুই নিজে বাজে খাটাখাটনি করতে পারস না? আরে দাদা, ওই খাটাখাটনি করতে যায় এই তো আমার চাকরি সহ গেছে। গিট্টু দাদারে যায় কইলো, দাদা ভাই তুমি কালু বাইরে দৌড়ে দৌড়ে মারো কে? দাদা ভাই, কালু তোমারে কি করছে? আমি কালু ভাইয়ের ক্রিকেট বল খাইয়া ফেলাইছি। কালু ভাই ব্যাট হাতে নিয়ে নিয়ে আমারে খুঁজতাছে, আমারে পাইলে বলে ছক্কা মারবো। আমার মা আমারে কইলো, দেখবা যান জীবনে অনেক দুষ্টামি ফাজলামি করছস বাবা, আর না। ওই বালিশের নিচে একটা মেয়ে মানুষের ছবি রাখা আছে, দেখে আমারে জানা মেয়েটা কেমন। ওই মেয়ের সাথে তোর বাপে বিয়ে ঠিক করছে। আম্মা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? আমি আর একটা মেয়েরে ভালোবাসি। তুই না করলে তোর বাপে করবো। আম্মা, তুমি রাজি আছো? সেদিন মা তার ছোট বাবুরে কইতেছে, দেখো তোমার হিসু করার কথা যখন আইব তখন তুমি গান করার কথা কইবা। আচ্ছা ঠিক আছে। এক সপ্তাহ পরেই নানা আইছে বাড়িতে। নানার সাথে বাবু ঘুমাইলো। মধ্যরাইতে বাবু কইতেছে, নানা উঠো, গান করবো। আরে তুই এত রাইতে শীতের রাত গান করবি? আচ্ছা ঠিক আছে নানা ভাই, তুই আমার কানে কানে কর। শেষ করার আগে আপনি দুইটা চোখ মিলে তাকান, তাকাইতে পারেন কিনা, সোজা হয়ে দাঁড়ান, দাঁড়াইতে পারেন কিনা, সামনে পাটা ফালান, হাঁটতে পারেন কিনা, এবার সামনে হাতটা বাড়ান, জনগণে আপনারে ভিক্ষা দেয় কিনা। কাদের ভাই? না, আগেও ভালো লেগেছিল ওনার পারফরমেন্স, আজকেও ভালো লাগলো। তো আপনি তো রসের টইটুম্বুর। হ্যাঁ হ্যাঁ, হাসিটা কি বাপরে! হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। বিপুল, এখানে আপনি যাদের সাথে কম্পিটিশন করছেন ওদের তুলনায় আপনি একটু সিনিয়র। আমি আসলে আমার মনের বয়সটা বাড়াইতে চাই না। অনেকে আমার জিজ্ঞে যে তোমার বয়স কত? তো আমার বয়স তো আসলে 4টা, কোনটা কইমু? একটা হলো মনের বয়স, একটা হলো মনের বয়স 18, সার্টিফিকেটের বয়স হলো 37, আসলে এমনিতে বয়স হলো 43। আর হাসির জন্য বয়স কত? হাসার জন্য বয়স আমার 18-18 ভিতরে খুঁড়িয়ে কাটছি মরার আগ পর্যন্ত। যা, ভেরি গুড। তুষার ভাই? ভেরি গুড। 18তে খুঁটি গেড়েছেন, ওখানেই থাকেন আপনি, আপনার বয়স বাড়ানোর দরকার নেই। খুব ভালো হয়েছে। গুড গুড, ভেরি গুড, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ওনার বয়স 18তেই ফিক্স, এবং উনি ওখানে খুঁটি গেড়েছেন এবং আমরাও খুঁটি গেড়েছি, এবং আমরা একেবারে আপনাদের হৃদয়ে যেন খুঁটি গাড়তে পারি সেই চেষ্টাই চলছে অব্যাহত। এবং এই পর্যায়ে আমরা নিচ্ছি একটি বিরতি, কিন্তু কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমরা ফিরছি খুব শীঘ্রই হাসো সিজন 2 নিয়ে আরো একবার। বলিউডের বিখ্যাত অভিনেত্রী মল্লিকা শেরওয়াত একদিন এক টুকরো কাপড় নিয়ে দর্জির দোকানে যেয়ে বলছে, আমাকে এই কাপড় দিয়ে কি একটি জামা বানিয়ে দেওয়া যাবে? পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়ে পাত্রীর নাম জিজ্ঞেস করলো। পাত্রীর মা বলল, আমাদের জান, আপনাদের জান, সকলের জান, গোলাপ জান।
ওয়েলকাম ব্যাক আফটার ভেরি শর্ট ব্রেক। বগুড়া থেকে আসছে মোহাম্মদ শাহরিয়ার হাসান সানি। প্লিজ ওয়েলকাম সানি। এর আগের এপিসোডে বুকে হাত দিয়া পারফরমেন্স বাড়াই নিছিলাম, এবার আসবো না। হাসান স্যার আমাদের ডিরেক্টর থাপ্পড় মাইরা পাঠালো। আসসালামু আলাইকুম। আমার আমেরিকান বন্ধু ববকে নিয়ে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে। একটি হাঙুর এসে ওকে টেনে নিয়ে যেয়ে খেয়ে ফেললো। ভাবছেন দুজন একসাথে নামলাম, আমাকে কেন নিল না? আরে ভাই, ফরেন পাইলে কেউ দেশি খায়। আমাদের এলাকার বিখ্যাত শিল্পী রাকিব সারা রাত গান গেয়ে গলা ভেঙে একাকার অবস্থা। সকালে উঠে ডাক্তার সাহেবের বাড়িতে যেয়ে বলছে, হ্যাঁ ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বাড়িতে আছেন। এই কথা শুনে তার বউটা হালকা করে দরজা খুলে দেখে কইল, নাই নাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। বলিউডের বিখ্যাত অভিনেত্রী মল্লিকা শেরওয়াত একদিন এক টুকরো কাপড় নিয়ে দর্জির দোকানে যেয়ে বলছে, আমাকে এই কাপড় দিয়ে কি একটু জামা বানিয়ে দেওয়া যাবে? দর্জি তখন বলল, ম্যাডাম জামা তো বানাই দেওয়া যাইব, বাকি যে কাপড় বাঁচবো ওটা দিকে একটা রুমালও বানাই দিব। আজ থেকে 40-50 বছর আগে মানুষ কলেরা যক্ষ্মায় মারা যেত, তবে এখন মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। তবে আজ থেকে 100 বছর পরই কোনো মানুষই বিনা চিকিৎসায় মারা যাবে না, তবে মানুষ কিন্তু ঠিকই মারা যাবে। ভাবছেন কিভাবে? ঔষধের সাইড ইফেক্টে। সেদিন ক্লাসে আমার বন্ধুকে নাকি স্যার বলেছে দুধ খেলে গায়ে শক্তি বাড়ে। ও বাড়িতে এসে 4 গ্লাস দুধ খাইয়া ওর বাড়ির বিল্ডিং এ সারাদিন ধাক্কাইছে, এক ফোঁটাও নড়াতে পারে নাই। ও আমারে গেল, ধুর ওইসব বাজে কথা, পরশুদিন মদ খাইছিলাম, খাইয়া বিল্ডিংটার নুখে দিয়েছিল একবার ডানে একবার বাঁয়ে, একবার ডানে একবার বাঁয়ে নয়লাম। একদিন এক রাজনীতিবিদ বাগানে বসে পেপার পড়ছে, একটি বিড়াল বারবার তাকে খামচি দিয়ে চলে যাচ্ছে। সে তো বিরক্ত হচ্ছে, বারবার তাকে খামচি দিচ্ছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। তিনি তখন রেগে বলল, আবুল আর বন্দুকটা নিয়ে আয়, আজকাল গুলি করে শেষ করে দেবো। বিড়ালটা ভাবছে এই তো সুযোগ, ও যখন বন্দুক নিয়ে আসবো এর মধ্যে আরেকবার খামচি দিয়ে নেই। এইবার যেই খামচি দিতে গেছে, এমন সময় রাজনীতিতে রেগে যে তার চায়ের কাপে ছুঁড়ে মারলো। অল্পের জন্য বিড়ালটা বাইসা গেল, কিন্তু লেজে লাগলো। সে লেজ নাত্তাচার করতেছে, হায় হায় রে, মানুষ এই জন্যই কয় রাজনীতিবিদদের কথায় আর কামের কোনো মিল নাই। নিপুণ আপু, আপনি আমাকে ফার্স্ট এপিসোডে দেখেছেন, আজকেও দেখছেন, আপনি কিন্তু আমার পরিচিত। তুষার ভাইয়া, আমি যদি আজ নিপুণ আপুর কাছে তার ফোন নাম্বার চাই, সে কিন্তু কখনোই দেবে না, কারণ মেয়েরা অনেক সময় তাদের পরিচয়জনকে ফোন নাম্বার দেয় না। কিন্তু ভেবে দেখুন, এই নিপুণ আপুই কিন্তু এক অপরিচিত দর্জির কাছে যে শৈলের মাপটি ঠিকই দেয়। কে বলবে? তোমার থেকেই আসি। ও ও আমার বাসার পাশে নিশ্চয়ই ঘোরাঘুরি করছিল। আমার মনে হচ্ছিল পারফরমেন্স খুব ভালো ছিল। থ্যাংক ইউ ভাই। না, খুব ভালো হয়েছে, প্রাণবন্ত ছিল সে বরাবরই, এবং জোক সিলেকশনও ভালো, ভালো হয়েছে খুব, এবং আমার মনে হয় আরেকটু যেতে পারবে। তুষার ভাই? খুবই ভালো হয়েছে, তবে ওই দর্জির কাছে যে ইয়েটা জানা যাবে, মাপটা, ওটা একটা নাম্বার থাকে, ওটা যদি একটা বিষয় আছে, ওটা যদি ফোন নাম্বার হয়ে যায় তাহলে ঠিক আছে। আবার আমার ক্ষেত্রে দিয়ে যদি কোনো দর্জির কাছে যায় এবং ডায়াল করার পর বলে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, বাট ওর সিলেকশন গুলো ভুল নয়, পারফরমেন্স খারাপ না, ভালো, যথেষ্ট ভালো, আরো ভালো করবে আশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বগুড়া থেকে আমরা একজনের পারফরমেন্স দেখলাম, এখন আরেকজন পারফর্ম করবে। সে ব্যাকস্টেজে অপেক্ষা করছে এবং প্র্যাকটিস করছে, শ্যাডো প্র্যাকটিস। আবারও বগুড়া থেকে ডেকে নিচ্ছি ফজলুল হক সাকিকে। প্লিজ ওয়েলকাম সাকি। মানুষের ভাগ্য আর লুঙ্গির মধ্যে এক অদ্ভুত মিল আছে। এ দুটোই যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে।
জাজেস আসসালামু আলাইকুম। দাদা রাবার ব্যান্ড। মন্টু ভাই একদিন পত্রিকায় বিজ্ঞাপন দিল, সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত সুন্দরী পাত্রী চাই। পরের দিন মন্টু ভাই আবার পত্রিকায় বিজ্ঞাপন দিল, গতকালের বিজ্ঞাপনের জন্য আমি দুঃখিত, আমার বউ ফিরে এসেছে। তারপরের দিন মন্টু ভাই আবারও পত্রিকায় বিজ্ঞাপন দিল, গতকালের বিজ্ঞাপনে যারা হতাশ হয়েছেন তারা অনুগ্রহ করে কিছুদিন অপেক্ষা করুন। পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়ে পাত্রীর নাম জিজ্ঞেস করলো। পাত্রীর মা বলল, আমাদের জান, আপনাদের জান, সকলের জান, গোলাপ জান। এবার পাত্রীর মা পাত্রের নাম জিজ্ঞেস করলো, কিন্তু নামটা কেউ বলল না। কেন জানেন? পাত্রের নাম ছিল ইকবাল। সেদিন কলেজ ক্যাম্পাসে আমি হেঁটে যাচ্ছি, আমার সামনে দুটো মেয়েও হাঁটছিল। আমি আনমনে গান গাইতে শুরু করলাম। ও মা, দুই মেয়ে থমকে দাঁড়িয়ে পেছন ফিরে আমাকে বলল, দুইটা মেয়ের পেছনে একটা ছেলে গান গাইতে গাইতে আসতেছেন, লজ্জা করে না? যান ভাগেন, নইলে আপনার আরেকটা বন্ধুকে ডাকেন। এক ছেলে হন্তদন্ত হয়ে তার গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে তার বাবাকে বলল, আপনার মায়ের আমি শাদি করুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু তোমার নাম কি? আমার নাম আব্দুল মজিদ। তাই লোকজন আমারে ভালোবাসা চাক্কু মজিদ কয়। আচ্ছা আচ্ছা, তোমার বাবা মা কি করেন? বাবা ডাকাত দলের সর্দার, অহন জেলে, আর মা স্মাগলিং দলের সদস্য। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই বোন কেউ নাই? থাকবো না কিলা, একটাই বোন, ইয়ে বাবা ব্যবসায়ী। তোমার তো দেখি বাবা সব কিছুই নেগেটিভ, পজিটিভ কিছু নাই। আব্বে হলাই কয় কি পজিটিভ থাকবো না কিলা, আমি তো নিজেই এইচআইভি পজিটিভ। দাদা, একজন সফল পুরুষ বলবো কাকে? যার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি এবং মাসে কমপক্ষে 50,000 টাকা আয় আছে। আর নিপুণ ম্যাম, তাহলে একজন সফল নারী বলবো কাকে? যে এই সকল পুরুষকে পটিয়ে বিয়ে করতে পারে। আর পিঁপড়া আর হাতির মধ্যে প্রেম হয়ে গেল। তারা ভ্যালেন্টাইন ডেতে দেখা করলো এবং ভালোবেসে একে অপরকে কিস করলো। তারপর হাতিটা মারা গেল। তখন পিঁপড়াটা কাঁদতেছে আর বলতেছে, হায়রে, জীবনে রোমান্স করলাম একদিন, আর হাতির জন্য কবর খুঁজতে যাবে আমার সারাটা জীবন। মন্টু ভাই আর কুদ্দুস ভাই দুই বন্ধু মিলে বেরিয়েছে ট্রেন ভ্রমণে। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাতে এক স্টেশনে ট্রেনটা থামলো। মন্টু ভাই কুদ্দুস ভাইকে বললো, এই দেখ তো এটা কোন স্টেশন? কুদ্দুস ভাই জানালাটা দিয়ে মাথাটা বের করে এদিক সেদিক দেখে বলল, দোস্ত, মনে হচ্ছে তো এটা রেল স্টেশন। মন্টু ভাই একদিন রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে ডেকে বলল, এই এখানে গরম কি আছে? এ গরম গরম পেঁয়াজু আছে। এর চেয়ে আরেকটু বেশি গরম কি আছে? গরম গরম পুরি আছে। এর চেয়ে আর একটু বেশি গরম কি আছে? হট কফি আছে। আচ্ছা, আর একটু গরম কি আছে? চুলার কয়লা। যা নিয়ে আয়, সিগারেটটা জ্বালিয়ে নি। আমাদের এক বন্ধু প্রেমে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নিয়েছে আত্মহত্যা করবে। সেই মোতাবেক এক বিল্ডিং এর 5 তলায় গিয়ে লাফ দেওয়ার প্রস্তুতি নিল। খবরটা শুনে আমরা গিয়ে নিচে একটা স্প্রিং আলা গদি বিছিয়ে দিলাম। সে প্রস্তুতি নিয়ে লাফ দিল, স্প্রিং করে 10 তলায় চলে গেল। তারপর তার আত্মহত্যা করার জন্য মনোবল ছিল প্রচন্ড স্ট্রং। সে আবারও লাফ দেওয়ার প্রস্তুতি নিল। আমরা এবার গদির উপর সুপার গ্লু বিছিয়ে দিলাম। সে প্রস্তুতি নিয়ে লাফ দিল, লুঙ্গিটা আটকে গেল, সে স্প্রিং করে 15 তলায় চলে গেল। কাদের ভাই, খুব ভালো হয়েছে, এনজয় করেছি এবং তোমার পরিবেশনা খুব সুন্দর। সবকিছু পজিটিভ তো? খুব ইনভলভড, সব পজিটিভ তো? পজিটিভই আছে, নেগেটিভ হয় নাই। তো খুবই ভালো হয়েছে এবং বেশ এগিয়ে যেতে পারবে বলে মনে হয়। অল দি বেস্ট। থ্যাংক ইউ। নিপুণ, আমার মতামত এই এপিসোডও পজিটিভ, 100% পজিটিভ। তুষার ভাই, খুব ভালো পারফরমেন্স। স্টেজে অনেক সাবলীল লেগেছে তোমাকে। থ্যাংক ইউ। জোকস গুলো সিলেকশন অনেক ভালো ছিল। ভেরি গুড, খুব থ্যাংক ভালো। ইউ, থ্যাংক ইউ।
সুপ্রিয় দর্শক, এলিমিনেশনের সময় প্রায় ঘনিয়ে আসছে। আমরা এখন একটা বিরতিতে যাব এবং বিরতির পর ফিরে এসে একটা পারফরমেন্স দেখব এবং তারপরেই চলে যাব এলিমিনেশনে, এবং আমরা কথা দিচ্ছি পজিটিভলি আমরা আবার ফিরে আসব। আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। এক অদ্ভুত রকমের এক পার্থক্য আপনাদের সামনে তুলতে যাচ্ছি। কাজু বাদাম আর স্বামীর মধ্যে একটা বিশেষ পার্থক্য রয়েছে। দ্বিতীয় রাউন্ডের শেষ এপিসোডে আবারও জানাচ্ছি আপনাদের স্বাগতম, এবং দ্বিতীয় রাউন্ডের এই শেষ এপিসোডের শেষ পারফর্মারকে আমরা এখন জানাবো স্বাগতম, এবং হি ইজ নান আদার দেন ফ্রম নীলফামারী। প্লিজ ওয়েলকাম গোবিন্দ তরফদার। উর্দু সাহিত্যের একজন নামকরা কবি মির্জা গালিব তার উক্তিতে একটি কথা বলেছিলেন, যার বাংলাটা ঠিক এরকম: আমাদের দাম্পত্য জীবনে দুঃখ সব সময় থাকে, কিন্তু সুখ মাঝে মধ্যে আসে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের বউ আমাদের সাথে থাকে, কিন্তু শালি মাঝে মধ্যেই আসে। অনেকে বলে টেলিফোন সবচেয়ে দ্রুততম গণমাধ্যম, আবার কেউ কেউ বলেন টেলিভিশন সবচেয়ে দ্রুততম গণমাধ্যম। আসলে টেলিফোনও না, টেলিভিশনও না, সবচেয়ে দ্রুততম গণমাধ্যম হচ্ছে টেল এ ওম্যান। বিশ্বাস হচ্ছে না? বিনে পয়সায় একটি কথা খুব দ্রুত ছড়াতে চান? সিম্পল বস, একটি মহিলার কানে কানে বলে ফেলুন। এর থেকে আরো দ্রুত ছড়াতে চান? তাহলে কথা শেষে অবশ্যই এটুকু বলবেন, প্লিজ কাউকে বলবেন না কিন্তু। একটি মেয়ে যখন আরেকটি মেয়ের কানে ফু দেয়, বিষয়টাকে কি বলা যায়? কিছুই না, একটি হিডেন ডাটা ট্রান্সফার করলো। বিবাহিত জীবনে স্বামী সবসময় একটি উইন্ডো এসির মতো। ঘরের বাইরে সে যতটাই হট থাকুক না কেন এবং ঘর ঘর শব্দই করুক না কেন, ঘরের ভিতরে সে সবসময় ঠান্ডা এবং শান্ত। এই এসি যদি কথা বলতে পারতো, তাহলে কিন্তু সর্বপ্রথম এই কথাটাই বলতো: অন্যকে ঠান্ডা করতে হলে নিজেকে গরম হতেই হয় বস। এক অদ্ভুত রকমের এক পার্থক্য আপনাদের সামনে তুলতে যাচ্ছি। কাজু বাদাম আর স্বামীর মধ্যে একটা বিশেষ পার্থক্য রয়েছে। কাজু বাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে, আর স্বামীকে চিবানো হয় পকেটে টাকা না থাকলে। যেহেতু পার্থক্য বললাম, তাহলে মিলের কথা আরেকটা বলে দিই। এই টিভি রিমোট আর ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুর মধ্যে একটা অদ্ভুত রকমের মিল রয়েছে। এই দুইটাই যদি আপনার বউয়ের হাতে একবার চড়ে, নামতেই চায় না। দেবাদা নতুন বিয়ে করছেন, বৌদির সামনে নিজেকে বাঘ হিসেবে প্রমাণ করতে চান। উপায় নেই বস, গাধা খাটনি খাটতেই হবে। বিয়ে বাড়িতে কনের আশেপাশে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাওয়া যায়। বিষয়টাকে কি বলবো মনে মনে ভাবছেন? আসলে কিছুই না, একটি জমি বিক্রি করতে গেলে আশেপাশের ফাঁকা জমি দেখাতেই হয়। নিপু দিদি, আপনার জন্য আপনি একটি কাজের মেয়ে রাখবেন, আপনার 30% কাজ কমে যাবে। আরো একটি কাজের মেয়ে রাখবেন, আরো 30% কাজ কমে যাবে। দাঁড়ান দাঁড়ান, লোভে পরে আরেকটি কাজের মেয়ে রাখতে যাবেন না, তাহলে কিন্তু সব কাজ আপনাকেই করতে হবে। নারী জাতি হচ্ছে ঈশ্বরের এক রহস্যময় সৃষ্টি। সে যখন কুমারী থাকে তখন ছেলেদের এক্সপেক্ট করে, বিয়ের পরে স্বামীকে সাসপেক্ট করে, আর সেই স্বামী যখন মারা যায় তখন তাকে রেসপেক্ট করে। আমাদের দেশের বেশিরভাগ এনজিও প্রতিষ্ঠানের স্লোগানটা কি জানেন? দয়া করে যৌতুকের টাকার জন্য বউকে পেটাবেন না, একমাত্র আমরাই সহজ শর্তে ঋণ দিয়ে থাকি। একজন পুরুষ গাইনোকোলজিস্ট হচ্ছে একটা গাড়ির মেকানিকের মতো। তারা অন্যের গাড়ি সারে, কিন্তু নিজের কোনো গাড়ি নেই বস। সেদিন রাতে কম্পিউটার চালাতে চালাতে মাথা পুরো হ্যাং হয়ে গেল। তো বৌদিকে বললাম, বৌদি একটু চাটা দাও। বৌদি আমার 1 ডিগ্রি বেশি বোঝে, চিমটি দিয়ে বসলো। চায়ের কথা বললাম, আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার না করলে পেটে কামড়াচ্ছে। তো এবার বলছি,
আমার পাশের বাড়ির এক ছেলে ও তার বাবা গেল একটা রেস্টুরেন্টে, বাবা অর্ডার দিল একটা বিয়ার একটা চা, ফট করে ছেলেটি বলে বসলো, তুমি তো বিয়ার নিলেও পারতে। আমরা মধ্যবিত্তরা অনেকেই চা খাওয়ার পর সেই কাপেই সিগারেটের অ্যাশ ফেলি। এই দেখে এক মালিক তার রেস্টুরেন্টের সাইনবোর্ডে লিখে দিল, দয়া করে চায়ের কাপে কেউ ছাই ফেলবেন না। যদি কারো এই বদভ্যাস থেকে থাকে আমাদের বলুন, আমরা অ্যাশ ট্রেতেও চা সার্ভ করতে পারি। তবে শেষ করার আগে একটা কথাই বলতে চাই, অনেকে বলে লাভ ম্যারেজ ভালো, আবার কেউ জোর গলা দিয়ে বলে অ্যারেঞ্জ ম্যারেজ ভালো। আসলে দুটাই সাংঘাতিক। আপনি বিষ খেয়ে আত্মহত্যা করুন কিংবা ফাঁসি দিয়ে আত্মহত্যা করুন, উপায় নেই বস, যন্ত্রণা আপনাকে পোহাতেই হবে। এটা নিশ্চয়ই একেবারে যন্ত্রণা ছিল না, গোবিন্দর পারফরমেন্স খুব আরামদায়ক ছিল। খুবই ভালো ছিল। ওর মাঝখানে একটা জোকস তোকে নিয়ে একটা বলছিল যে গাদার খাটনি খাটতেই হবে, তো হঠাৎ করে আমার একটা অনেক পুরনো জোকস যদিও সেটা মনে হয়ে গেল যে একবার এক গাধার বিয়ে হবে জঙ্গলে। তো জঙ্গলে গিয়ে বলা হয়েছে সবাইকে যে এই অনুষ্ঠানে গাধারা ছাড়া আর কেউ আসতে পারবে না। তো ঠিক আছে, সব ঠিকঠাক। সপ্তাহখানেক পরে অনুষ্ঠানে হঠাৎ দেখে পিছনে একটা বাঘ বসে আছে। তো ওই যেই ছেলের বিয়ে তার বাবা গিয়ে, ভাই আপনি এখানে কেন? কিন্তু গাধা ছাড়া কারো এখানে থাকার কথা না। বলে না, গত সপ্তাহে আমি বিয়ে করছি তো। ভাল লাগছে, অনেক ভাল লাগছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো। কাদের ভাই? খুব ভালো হয়েছে, স্পন্টেনিয়াস, ভালো অ্যাক্টিং এবং ক্লারিটি তার বলার মধ্যে, সব দিক থেকে ভালো। নিপুণ? খুব বেশি ভালো, মানে মনে হচ্ছে সামনে চলেই গেল, দেখা হবে আবার। ওকে, থ্যাংক ইউ গোবিন্দ, আশা করি সামনে দেখা হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা এখন চলে যাব এলিমিনেশনে। আজকের অনুষ্ঠান এবং এর আগের দ্বিতীয় রাউন্ডের আরো পারফরমেন্স থেকে সব মিলিয়ে যারা 25 জন ছিলেন তাদের থেকে 5 জন বাদ হয়ে যাবেন এবং 20 জনকে নিয়ে আমরা চলে যাব তৃতীয় রাউন্ডে। সুতরাং আমাদের সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে দ্বিতীয় রাউন্ডের একেবারে শেষ প্রান্তে। যারা দ্বিতীয় রাউন্ড পর্যন্ত আমাদেরকে হাসিয়েছেন এই হাসো অনুষ্ঠানে, এবং আমরা হেসেছি তাদের আচার আচরণে, তাদের কথাবার্তায়, তাদের জোকে, তাদের চেহারাটা এই মুহূর্তে একটু মলিন, কারণ তারাও বুঝে গেছেন যে এখান থেকে যে 25 জন আছেন তাদের থেকে যে কোনো 5 জন আমাদের সাথে যেতে পারবে না তৃতীয় রাউন্ডে। তবে তারপরেও আমরা তাদের সবাইকে জানাচ্ছি দ্বিতীয় রাউন্ডে আসার জন্য অবশ্যই অনেক অনেক অভিনন্দন এবং সাধুবাদ। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি এলিমিনেশনে এবং প্রথমে আমি ডাকবো যে নামটি, সে যেই কটি নামই আমরা ইনফ্যাক্ট ডাকবো তারা অবশ্যই আমাদের সাথে তৃতীয় রাউন্ডে যেতে পারছে না, এবং সেই 5টি নামের প্রথম নামটি আমি নিচ্ছি এবং প্রথম নামটি হচ্ছে আনারুল ইসলাম। দ্বিতীয় নামটি হচ্ছে জয়ন্ত সাহা। 3 নম্বর নামটি নিচ্ছি কাউসার আহমেদ। চতুর্থ যে নামটি, সেই নামটি আমি একটু মজার ছলেই বলেছিলাম যে এই নামটি নিতে আমার একটু কষ্ট হয়, কারণ নামটি অনেক বড়। তবে এখনো কষ্ট হচ্ছে এই নামটি নিতে। নামটি বড় এই বিধায় নয়, আমাদের সাথে থাকতে পারছে না পরবর্তী রাউন্ডে, এর কারণে। এবং নামটি হচ্ছে SM ইস্তেজাবুল আজম সুজন। এবং পঞ্চম নামটি হচ্ছে কমরউদ্দিন আরমান। এই 5 জন যাদের নাম বলা হলো এরাই আমাদের সাথে যেতে পারছে না পরবর্তী রাউন্ডে। তবে তাদের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে থাকবে অনেক অনেক সাধুবাদ। আমি আগেও বলেছি এই পর্যন্ত আসতে পারাটা অনেক বড় ব্যাপার। তাদের জন্য জোরে একটি করতালি আমাদের সবার পক্ষ থেকে।
এবং এই 5 জন বিদায়ী বন্ধুকে জাজেসরা হাতে তুলে দিবেন তাদের হাতে পুরস্কার, এবং আমাদের যারা সহকর্মী আছেন তারা জাজদের হাতে তুলে দিবেন, এবং জাজরা আমাদের বিদায়ী বন্ধুদের হাতে তুলে দিবেন সেই পুরস্কারগুলো। এবং সেই পুরস্কারগুলো হচ্ছে একে একে মার্সেলের পক্ষ থেকে একটি ডিভিডি প্লেয়ার এবং একটি সুদৃশ্য ক্রেস্ট, এবং সেই সাথে থাকছে হোটেল দি কক্স ট্যুরের পক্ষ থেকে 3 রাত এবং 2 দিন থাকার সুবিধা এদের সবার জন্য। এই ছিল আমাদের হাসো সিজন 2 এর দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের সমাপ্তি এখানেই ঘটলো। আমরা চলে যাব আগামী পর্ব থেকে তৃতীয় রাউন্ডে। আমাদের সাথেই থাকুন এবং সাথে থাকবে আমাদের হাসো সিজন 2 এর এই চলে আসা 20 জন সৈনিক। থ্যাংক ইউ।